প্রক্রিয়ার বাইরে কিছু করলে মানুষের মনে আসতে পারে ভিন্ন চিন্তা। এবছর এই নির্বাচন চায় সব রাজনৈতিক দল, দাবি বিএনপি নেতাদের। সংসদ ভোটেই চোখ ইসির। একাদশ সংসদ নির্বাচনে অনিয়মে জড়িতদের খোঁজে মাঠে দুদক। আওয়ামী লীগ ও কমিশনের ক্ষমতার অপব্যবহার আর আর্থিক লেনদেন খতিয়ে দেখবে সংস্থাটি। অবশেষে কিছু পণ্যের শুল্ক হার পরিবর্তন, বাড়বে না ওষুধের দাম। মোবাইল ফোন ও ইন্টারনেটে ভ্যাট প্রত্যাহার, বাজার নিয়ন্ত্রণে 10 লাখ টন চাল গম আমদানি করবে সরকার। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের সম্পর্কে নয়া মেরুকরণের ইঙ্গিত। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নতুন আশা উত্তর জনপদে। ভূ রাজনৈতিক জটিলতার অবসান চান অধিকার কর্মীরা। জনপদের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। চলতি বছরে নির্বাচন আয়োজন নিয়ে কোনো দলের দ্বিমত নেই বলে মনে করছেন বিএনপি নেতারা। জরুরি সংস্কার শেষে ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি দলটির। নেতারা বলছেন, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হয়ে সংকট অনেকটাই কেটে যাবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কিছু করলে মানুষের মনে ভিন্ন চিন্তা আসতে পারে বলেও দাবি তাদের। যে সংস্কারটা দরকার, জাতীয় ঐক্য, নির্বাচন, রাষ্ট্র সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সবার মতামত পর্যবেক্ষণ করেই এগোতে চায় দলগুলোর নেতারা। তারই ধারাবাহিকতায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেছে খেলাফত মজলিস। ঘণ্টাখানেকের বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার দাবি, জাতীয় ঐক্য, নির্বাচন ও দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কারো সঙ্গে দ্বিমত নেই। বলেন, জুলাই আগস্টের নির্বাচনের আহ্বানে বিএনপির সঙ্গে একমত খেলাফত মজলিসও। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি, এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। এটা সংস্কারগুলি করে একটা নির্বাচন আয়োজন করা, এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই কাজটা করার জন্য এই বছরের বেশি সময় লাগার কোনো দরকার নেই। এদিকে দেশে ফেরত আসা যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচনে যাওয়ার বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন। একটি জনগণের দল, যারা জনগণকে নিয়ে রাজনীতি করে, যারা অতীতে একদলীয় বাকশাল থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে বহুদলীয় সরকার তারা এদেশে ফিরিয়ে এনেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, সেই দল কেন একটি ফ্যাসিস্ট সরকারকে সঙ্গে নিয়ে নির্বাচন করবে? বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলে সংকট অনেকটাই কেটে যাবে। আমরা এই সরকারকে সমর্থন করছি, সহযোগিতা করছি, যাতে যত তাড়াতাড়ি সম্ভব যে একটা গণতান্ত্রিক অর্ডারের দেশটা ফিরে আসে। একটা নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাবদিহি থাকবে, এটার কোনো বিকল্প নেই। বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া বাইরে গিয়ে অন্য কোনো কিছু করতে গেলে সেখানে জনগণের মনে সন্দেহ হতে আসতে পারে। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও পরামর্শ দেন বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। সেদিকে লক্ষ্য রেখেই কাজ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক সভায় কথা বলেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, কমিশন সেটাকে প্রাধান্য দিচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার। তিনি বলেন, জনগণকে সুষ্ঠু ভোট উপহার দেওয়াই বর্তমান কমিশনের লক্ষ্য। জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
2018 সালের একাদশ সংসদ নির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িতদের খোঁজে মাঠে নেমেছে দুদক। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, দিনের ভোট রাতে 90% বেশি ভোট গণনা প্রার্থীকে জেতাতে ক্ষমতার অপব্যবহারের নেতৃত্ব দেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশে কাজ করেন দলটির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনী। দুদকের দাবি, এ সবই হয়েছে অর্থের বিনিময়ে। 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে এমন অভিযোগে সবসময় সোচ্চার ছিল বিএনপি সহ বিরোধী দলগুলো। তাদের দাবি, দাপট দেখিয়ে প্রশাসনকে ব্যবহার করে ভোটারবিহীন সেই নির্বাচনে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ। 5 আগস্ট পট পরিবর্তনের পর এবার সে নির্বাচনে যারা আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগকে জয়ী করতে ভূমিকা রেখেছিলেন তাদের বিষয়ে খোঁজ নিচ্ছে দুদক। সংস্থাটি বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওবায়দুল কাদের থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জড়িত ছিল এই অপকর্মে, যার অনুসন্ধানে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 2018 সালের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ছিল দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক জানায়, শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করেছেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, জনপ্রশাসন উপদেষ্টা এইচ.টি. ইমাম সহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এখানে র্যাব আছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, উপদেষ্টারা আছেন। সেই সময় যারা নির্বাচন পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন তাদের সকলে, যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা সকলেই এর আওতায় আসবেন। এদিন 165 কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও 13 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে। এছাড়া 17 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সাল, তার স্ত্রী সহ 14 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সমালোচনার মুখে ওষুধ, পোশাক, মোবাইল সেবা, ইন্টারনেট সহ কয়েকটি পণ্য ও সেবায় ভ্যাট এবং সম্পূরক শুল্ক কমালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার দুপুরে এ সংক্রান্ত ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপন জারি করে সংস্থাটি। এতে বলা হয়, বিভিন্ন পক্ষের অনুরোধে কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এর আগে অর্থ উপদেষ্টা বলেন, জিডিপি অনুপাত বাড়াতেই ভ্যাট বাড়ানো হয়েছে। চলতি অর্থ বছরের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণের সহজ উপায় হিসেবে গেল 9 জানুয়ারি শতাধিক পণ্য এবং সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ায় এনবিআর। এর মধ্যে ওষুধের ওপর ব্যবসায়ী পর্যায়ে বাড়ানো ভ্যাট 3% থেকে কমিয়ে আগের মতোই 2.4% করা হয়েছে। অন্যদিকে নিজস্ব ব্র্যান্ড ব্যতীত পোশাকের ওপর ভ্যাট 15% থেকে কমিয়ে করা হয়েছে 7.5%। মোবাইল ফোনের রিম ও সিম সেবার ওপর 23% সম্পূরক শুল্ক আগের মতো 20% নামিয়ে আনা হয়েছে। অন্যদিকে আইএসপি সেবার ওপর 10% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে আগের মতো শূন্য করা হয়েছে। তারকা হোটেল ব্যতীত যেসব রেস্তোরাঁয় ভ্যাট বাড়িয়ে 15% করা হয়েছিল তা আবার 5% নামিয়ে আনা হয়েছে। এছাড়া মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবার ওপর ভ্যাট 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে। নন এসি হোটেল, মিষ্টি ও নিজস্ব ব্র্যান্ডের পোশাকের ওপর ভ্যাট 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে। যদিও 9 জানুয়ারি ভ্যাট বাড়ানোর আগে এই হার ছিল 7.5%। বুধবার সচিবালয়ে এক সভা শেষে ভ্যাট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, কর জিডিপি অনুপাত বাড়ানোই সরকারের লক্ষ্য। ভ্যাটটা বাড়ানো হয়েছে, অনেকে ভাবে যে ভ্যাটটা আইএমএফ বলেছে। আপনি, আমার কাছে তো ফিগার আছে প্রচুর, সেগুলো সব বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং নেশন, আমার কাছে বিস্তারিত আছেই। এদিকে রাজস্ব বোর্ড আশা করছে ভ্যাট ও সম্পূরক শুল্ক কমানোয় ভোক্তা পর্যায়ে খরচ বাড়বে না। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ থেকে 10 লাখ টন চাল ও গম আমদানি করবে সরকার, যার প্রতি কেজিতে খরচ পড়বে প্রায় 7 টাকা। দুপুরে সচিবালয় খাদ্য পরিধান ও পরিকল্পনা কমিটির বৈঠক শেষে কথা জানান খাদ্য উপদেষ্টা। 10 লাখ টন চাল গমের মধ্যে মিয়ানমার থেকে 22,000 টন চাল এসে পৌঁছেছে। পর্যায়ক্রমে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম থেকেও চাল আনা হবে। G2G ভিত্তিতে 2 লাখ টন গম আনা হবে রাশিয়া থেকে। খাদ্য উপদেষ্টা জানান, বাজারে চালের দাম এখন বাড়ছে না, বরং কমছে। সরকারি গুদামে প্রায় 13 লাখ টন চাল ও গম মজুদ আছে বলেও জানান উপদেষ্টা।
মায়ানমার থেকে 1 লক্ষ টন চালের জন্য আমরা চুক্তি হয়েছে, তার মধ্যে 22,000 টন চাল অলরেডি চট্টগ্রাম বন্দরে গেছে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সবচেয়ে বেশি চাল কেনা হচ্ছে। কিন্তু যেহেতু ভারতের চালের দাম কম, সরবরাহ খরচ তুলনামূলকভাবে কম, সুতরাং টেন্ডারে সোর্স হিসেবে ভারতই পাচ্ছে। আমার মনে হয় যেটা অস্থিরতা যেটা ছিল বাই দিস টাইম আপনি ডাউনওয়ার্ড ট্রেন্ডটা সম্ভবত লক্ষ্য করছেন। মোটা যে চালটা স্বর্ণা বা গুটি স্বর্ণা চালটা 52 টাকাতেই হয় এবং ক্রমান্বয়ে এটা কমে আসছে। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে উত্তরের 2 কোটি মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষার তিস্তা মহাপরিকল্পনা গুরুত্ব পাবে বলে প্রত্যাশা তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের। অধিকার কর্মীরা বলছেন, ভূ রাজনৈতিক জটিলতা কাটিয়ে কিভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায় সে বিষয়ে পরিষ্কার দিক নির্দেশনার অপেক্ষায় তারা। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। শুষ্ক মৌসুমের আগেই পানিশূন্য তিস্তাই বলে দেয় পানির প্রশ্নে কতটা আপোষহীন প্রতিবেশী দেশ ভারত। একের পর এক বাঁধ, খাল ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে প্রত্যাহার করা হচ্ছে তিস্তার পানি, আর বন্যায় পানি ছেড়ে সৃষ্টি করছে মহাদের রংপুরের চোখের কান্নায় পরিণত হয়ে গেছে। রংপুর অঞ্চলের বৈষম্য দূরীকরণ হবে। আমরা জরুরি ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। 2018 সালে সমীক্ষা শেষে চীন এই প্রকল্পে বিনিয়োগ করতে চাইলেও বেঁকে বসে ভারত। এমনকি তারাই এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কথা জানায়। ফলে ঝুলে যায় বহু আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজ। তিস্তা নদী के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিস্তা প্রকল্পে চীনের আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরদিন সোমবার 4 দিনের সফরে চীনে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের এই নেতার প্রত্যাশা, কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা ও বাস্তবায়ন। চীন 3 বছর ব্যাপী সমীক্ষা করেছে। চীন কিন্তু এই প্রকল্প বাস্তবায়নের জন্য খুব তার পজিটিভ। পরিচর্যা ও সংস্কারের অভাবে প্রতি বছর তিস্তার ভাঙন প্লাবনে প্রায় 1 লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে তিস্তা অববাহিকার কোটি মানুষ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। কর্ণফুলী নদীর নাব্য রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে ড্রেজিং এর কাজ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে 55 লাখ ঘন মিটার খনন শেষ হয়েছে। জুনে প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্টদের। এর ফলে নদীটিতে লাইটার জাহাজও সহজে চলতে পারবে। নুরুল জামাল আতিকের ছবিতে ফেরদৌস লিপি রিপোর্ট। কর্ণফুলী নদীর নাব্যতা স্বাভাবিক মাত্রায় ধরে রাখতে 2019 সালে নৌবাহিনীর মাধ্যমে নতুন করে ক্যাপিটাল ড্রেজিং শুরু করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্দরের আওতায় বেশ কয়েকটি খালের আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলছে এই প্রকল্পে। বন্দর কর্তৃপক্ষ বলছে এই প্রকল্প খালের পানি প্রবাহকে ঠিক রেখে বন্দর নগরীর বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখবে। এই প্রকল্পটা শেষ হবার পরেও চট্টগ্রাম বন্দর সিদ্ধান্ত নিয়েছে যে এ ধরনের কার্যক্রম, যে বর্জ্য অপসারণ এবং ড্রেজিং করে নগরের যে জলাবদ্ধতা সেটাকে সহায়তা করার যে কার্যক্রম সেটা আমরা চালু রাখবো। ড্রেজিংয়ে নাব্য সংকট কাটিয়ে কর্ণফুলীতে লাইটারের জাহাজও সহজে চলাচল করতে পারবে বলে জানান সংশ্লিষ্টরা। ড্রেজিং করার ফলে জাহাজগুলো অনায়াসে এবং নিরবিচ্ছিন্নভাবে এবং নিরাপদভাবে চলাচল করতে পারতেছে। এই ক্ষেত্রে বন্দরের বিশেষ করে লাইটার জাহাজগুলো আর ডাউন রিভারের দিকে আর তাদেরকে বার্থিং করা সম্ভব প্রয়োজন হচ্ছে না। দেশের 92% আমদানি রফতানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, আর বন্দরের জেটি, ইয়ার্ড ও অন্যান্য স্থাপনার অবস্থান কর্ণফুলী নদীর তীর ঘেঁষেই। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দুর্নীতির মামলায় যশোর 6 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে 4 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে গ্রেফতারে পরোয়ানা জারি করা হয়েছে। সকালে জেলা স্পেশাল জজ আদালতের বিচারক এ রায় দেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি থাকায় 2008 সালের 3রা মার্চ শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা করে দুদক। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে 4 বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে আয় বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন। কুমিল্লার 14 গ্রামের নাশকতা মামলা থেকে বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত। 20 জানুয়ারি কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আফরোজা শিউলি এ রায় ঘোষণা করেন। বুধবার বিষয়টি প্রকাশ্যে আসে। 2015 সালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানে ভাঙচুর ও আগুনের ঘটনায় 14 গ্রাম থানায় একটি নাশকতার মামলা হয়।
এতে বেগম খালেদা জিয়া সহ ৩২ জনকে আসামি করা হয়। রাষ্ট্রপক্ষ জানায়, সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় মামলাটি থেকে বেগম জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত। দেখছেন জনপদের সময়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস। দুপুরে উপজেলার আতলাসপুরের ২টি এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ৩ কিলোমিটার এলাকার ৫ শতাধিক বাড়ির ৭০০ অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার। পরে বিচ্ছিন্ন করা সংযোগগুলো স্থায়ীভাবে সিলগালা করা হয়। সিলেটের ও পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ১ কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সকালে সিলেট এবং সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, গরু, মহিষ, চকলেট, সানগ্লাস, আনারসের চারা সহ এসব মালামাল পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজার মূল্য ৮৯,৪২,৬৫০ টাকা। এর আগে মঙ্গলবার রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা শাড়ি, থ্রি পিস ও মাদক সহ প্রায় ২০,৩৯,৫০০ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়। উত্তরের জনপদে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। কুয়াশা বাড়ায় নাকাল জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। দেখে বোঝার উপায় নেই দিন কি রাত। ঘন কুয়াশায় কয়েক মিটার দূরের পথও দৃষ্টিসীমার আড়াল। মাঘের দ্বিতীয় সপ্তাহে উত্তরাঞ্চল সহ সারা দেশে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। সর্বনিম্ন তাপমাত্রা উঠানামা করছে ১০ ডিগ্রির আশেপাশে। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১.৫০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যা হতেই বইতে শুরু করে হিম বাতাস। ঘন কুয়াশার কারণে সকালের শেষ ভাগ পর্যন্তও হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করে যানবাহন। এমন অবস্থায় বিপাকে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। কাজের সন্ধানে বের হয়ে অলস সময় পার করছেন তারা। আমরা কাজ করতে পারতেছি না, খুব ঠান্ডা। আমার কাজ কামের খুবই সমস্যা, লোকজন নাই, রাস্তা ফাঁকা, কুয়াশায় গাড়ি চালাতে পারে না, হেডলাইট গাড়ি চালানো লাগে। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কিছু করলে মানুষের মনে আসতে পারে ভিন্ন চিন্তা। এবছরই নির্বাচন চায় সব রাজনৈতিক দল, দাবি বিএনপি নেতাদের। সংসদ ভোটেই চোখ ইসির। একাদশ সংসদ নির্বাচনে অনিয়মে জড়িতদের খোঁজে মাঠে দুদক। আওয়ামী লীগ ও কমিশনের ক্ষমতার অপব্যবহার আর আর্থিক লেনদেন খতিয়ে দেখবে সংস্থাটি। এবং অবশেষে কিছু পণ্যের শুল্ক হার পরিবর্তন, বাড়বে না ওষুধের দাম। মোবাইল ফোন ও ইন্টারনেটে ভ্যাট প্রত্যাহার। বাজার নিয়ন্ত্রণে ১০ লাখ টন চাল, গম আমদানি করবে সরকার। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়ের।